বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য প্রফেসর ডক্টর আব্দুল আজিজ, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। সামনে উপজেলা নির্বাচন। আমার প্রশ্ন আপনাদের কাছে যে এই উপজেলা নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করবে, না গণতান্ত্রিক প্রক্রিয়ার যে দুর্বলতাগুলো আছে সেটাকে আরও মোচিত করবে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে অগণিত দর্শক যারা দেশ এবং বিদেশ থেকে দেখেছেন তাদেরকে ধন্যবাদ, বিজ্ঞ আলোচককে ধন্যবাদ, সবাইকে ঈদের শুভেচ্ছা এবং নববর্ষের শুভেচ্ছা। আপনারা জানেন যে সারা পৃথিবীতে গণতন্ত্রের কোনো বিকল্প নেই। যে দেশে যতটা গণতন্ত্র শক্তিশালী সেই দেশ তত উন্নত। এবং গণতন্ত্রের এখন পর্যন্ত এই 100 বছরে গণতন্ত্রের যে সারা পৃথিবীতে যে বিকাশ, সেই বিকাশে এই মুহূর্তে গণতন্ত্রের কোনো বিকল্প নেই। কিছুদিন আগে আপনারা জানেন 7ই জানুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেছে, যে নির্বাচন নিয়ে অনেকেই অনেক রকম সন্দেহ প্রকাশ করছিলেন, কিন্তু নির্বাচনের পর আমরা দেখতে পাচ্ছি সব কিছু মোটামুটি স্বাভাবিক হয়ে আসছে এবং গণতান্ত্রিক ধারায় দেশ এগিয়ে যাচ্ছে। তারই একটা প্রক্রিয়া হিসেবে এখন লোকাল নির্বাচন হবে, স্থানীয় সরকার নির্বাচন, যারা উপজেলা নির্বাচন, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নির্বাচিত। আমরা সবসময় বলি যে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নাই। যেহেতু ক্ষমতায় যাওয়ার অথবা ক্ষমতা পরিবর্তনের একমাত্র পথ হচ্ছে নির্বাচন, দ্বিতীয় হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনে তারা কাকে তাদের স্থানীয় প্রতিনিধি নির্বাচন করবেন, সেটাও একমাত্র পথ হচ্ছে নির্বাচন। তো সেই নির্বাচন সামনে হতে যাচ্ছে। বিএনপি দল তারা ঘোষণা দিয়েছিলেন তারা নির্বাচনে যাবেন না, কিন্তু গতকালকে দেখেছেন যে তাদেরও 36 জন প্রার্থী তাদের প্রার্থীতা ঘোষণা করেছেন এবং আমরা প্রত্যাশা করতেছি যে তারাও হয়তো নির্বাচনে আসবেন। দলীয়ভাবে না আসলে দলীয় প্রার্থী, কিন্তু দলীয় ব্যানারের বাইরে নির্বাচনে তারা আসবে। এবং যেহেতু এবার বাংলাদেশ আওয়ামী লীগ নৌকার প্রতীক দিচ্ছে না, আওয়ামী লীগের থেকে অনেকে দাঁড়াবেন, অন্যান্য দল থেকে দাঁড়াবেন, তো আমরা বিশ্বাস করি যে নির্বাচন প্রতিযোগিতামূলক হওয়া দরকার। যার কাছে জনগণের গ্রহণযোগ্যতা আছে সেই মানুষটা নির্বাচিত হবে। স্থানীয় সরকার নির্বাচনগুলো অনেক সময় আমরা দেখি যে দলের প্রভাব থাকে, পাশাপাশি ব্যক্তি ইমেজ একটা কাজ করে। ওই ব্যক্তির সামাজিক পরিস্থিতি, তার গ্রহণযোগ্যতা সব কিছু মিলে স্থানীয় নির্বাচনগুলো দলীয় প্রভাবের সাথে সাথে দেখা যায় পার্সোনাল ইমেজ অথবা ফ্যামিলি পরিস্থিতি অথবা ওই প্রার্থী পপুলারিটি সব কিছু মিলে একটা স্থানীয় সরকার নির্বাচনগুলো হয় এবং প্রার্থীগুলো বিজয় হয়। তো আমরা প্রত্যাশা করি যে সামনে যে নির্বাচন হবে, সকল দল এবং সকল প্রার্থী যারা যোগ্য নিজেদের মনে করবে তারা অংশগ্রহণ করবে এবং একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং বাংলাদেশে বা সারা পৃথিবীতে স্থানীয় সরকার প্রতিনিধি যদি ভালো হয়, তাহলে সামাজিক উন্নয়ন থেকে শুরু করে সব কিছু উন্নয়নগুলো ভালো হয়। কারণ সরকার একটা অনুদান দিলেও সেটা স্থানীয় সরকারের যারা প্রতিনিধি তারা যদি ঠিকমতো কাজ না করে অথবা সেখানে যদি দুর্নীতি অথবা খারাপ কিছু হয়, তাহলে উন্নয়নগুলো বাধাগ্রস্ত হয়, মানুষের যে কাঙ্ক্ষিত চাহিদা সেটা পূরণ হয় না। তো সেইখানে স্থানীয় প্রতিনিধিদের ভূমিকা সবচেয়ে বেশি। ইভেন একটা যে আমরা ইউনিয়নের চেয়ারম্যান বা মেম্বার, তাদের ভূমিকা কিন্তু খুব কম না। সেখানে উপজেলা যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থাকে, তারা জনগণের প্রতিনিধি হবে, তারা ভালো মানুষগুলো নির্বাচিত হবে এবং তারা জনগণের যে কাঙ্ক্ষিত চাহিদা সেটা পূরণ করবে, সেটাই আমরা প্রত্যাশা করি। আশা করি সামনে যে নির্বাচন হচ্ছে এই নির্বাচনে সুষ্ঠু নির্বাচন হবে এবং সকলে অংশগ্রহণ করে তাদের স্থানীয় প্রতিনিধি এবং ভালো প্রতিনিধিগুলো নির্বাচিত করবে, সেটাই আমরা প্রত্যাশা করি। আপনারা দেখেছেন আমাদের এটি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, মন্ত্রী অথবা সংসদ সদস্য অথবা কেউ যেন খুব সামান্যতম কোনো প্রভাব না ফেলতে পারে, সে ব্যাপারে উনি সতর্ক করে দিয়েছেন। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী সতর্ক সবাই মেনে চলবেন। মিস্টার মোস্তাফিজুর রহমান বাবুল। ধন্যবাদ জিল্লুর ভাই আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্যে। আমি আমার সহ আলোচক প্রফেসর আজিজ, ওনাকে আন্তরিক শুভেচ্ছা জানাই। যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন শুনছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমাদের দলের পক্ষ থেকে ইতিমধ্যে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে যে সামনের উপজেলা নির্বাচনে আমাদের দল বিএনপি অংশগ্রহণ করছে না। আমরা মনে করি বর্তমান সরকারের অধীনে, বর্তমান সরকার কর্তৃক মনোনীত নির্বাচন কমিশনের অধীনে, বর্তমান সরকারের সাজানো প্রশাসনকে দিয়ে, বর্তমান সরকারের সাজানো দলীয়
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে বাংলাদেশে যেমনি করে জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে, অবাধে, নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হওয়ার কোনো সুযোগ নাই, ঠিক একইভাবে স্থানীয় সরকারের নির্বাচনেও জনগণের ভোট দিয়ে তাদের যোগ্য প্রতিনিধি নির্বাচিত করবার কোনো সুযোগ নাই। সে কারণেই মূলত বিগত দিনগুলোতেও আমরা কেবল জাতীয় সংসদের নির্বাচন বর্জন করি নাই, আমরা একই সাথে সিটি কর্পোরেশনের নির্বাচন আমরা বর্জন করেছি, উপজেলা নির্বাচন আমরা বর্জন করেছি, ইউনিয়ন পরিষদ নির্বাচন আমরা বর্জন করেছি, উপজেলা নির্বাচন আমরা বর্জন করেছি, ইউনিয়ন পরিষদ নির্বাচন আমরা বর্জন করেছি। এবং তারই ধারাবাহিকতায় অর্থাৎ বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত আমরা বর্তমান সরকারের অধীনে, বর্তমান সরকার কর্তৃক মনোনীত নির্বাচন কমিশনের অধীনে এবং এই প্রশাসন, এই আইন শৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে আমরা স্থানীয় সরকারের কোনো নির্বাচনে অংশগ্রহণ আমরা করতে চাই না। এ কারণে করতে চাই না যে এই নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের সত্যিকারের প্রতিনিধি নির্বাচনের কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না। তো যেই নির্বাচনে ভোটারদের অংশগ্রহণের সুযোগ নাই, যেই নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ করার মধ্য দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করবার সুযোগ নাই, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অংশগ্রহণ করতে পারে না, আগেও অংশগ্রহণ করে নাই, তারা এখনও অংশগ্রহণ করছে না। বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও যদি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে কিংবা ভাইস চেয়ারম্যান পদে আমাদের দলের কোনো পর্যায়ের কোনো নেতা কিংবা দলের কোনো পর্যায়ে কোনো আপনার নেতৃস্থানীয় কর্মী তারা যদি এই নির্বাচনে দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে, লঙ্ঘন করে অংশগ্রহণ করে, দল তাদের বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে, যেমনটা আগেও গ্রহণ করেছে। আমি বিশ্বাস করি আমাদের দলের সকল পর্যায়ের নেতারা, সকল পর্যায়ের নেতৃস্থানীয় আপনার সদস্যরা তারা বর্তমান সরকারের অধীনে, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে, বর্তমান পরিস্থিতিতে এই উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবার জন্যে মোটেই তৈরি না। এর আগে আমি জিল্লুর ভাই আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, এর আগে 2014 আগে আমরা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করেছি। সেই সিটি কর্পোরেশন নির্বাচনে যারা নির্বাচিত হয়েছিলেন, এমনকি আপনার 2014 পরে 2015-তে সম্ভবত 2014-তেই উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং সেই উপজেলা নির্বাচনেও কিন্তু আমরা অংশগ্রহণ করেছিলাম এবং অনেক উপজেলায় আমরা জয়লাভও করেছিলাম। কিন্তু আপনার নিশ্চয় মনে আছে যে যারা সিটি কর্পোরেশন নির্বাচনে জয়ী হয়েছিলেন, যারা মেয়র নির্বাচিত হয়েছিলেন, পরবর্তীকালে কিন্তু মেয়র হিসাবে আপনার দায়িত্ব পালন করবার সুযোগ কিন্তু অনেকেরই হয় নাই। আমাদের গাজীপুরের মেয়র অধ্যাপক আব্দুল মান্নান, যিনি আপনার ইন্তেকাল করেছেন, তিনি তো দায়িত্ব পালন করবার সুযোগ তো পানি নাই, উপরন্তু দিনের পর দিন, বছরের পর বছর কারাবাস ভোগ করে উনি কিন্তু অকালে কিন্তু আপনার মৃত্যুবরণ করেছেন। এমনি করে আপনার অন্যান্য সিটি কর্পোরেশনের যারা মেয়র নির্বাচিত হয়েছিলেন তারাও কিন্তু আপনার নিজ নিজ সিটি কর্পোরেশনে কিন্তু আপনার দায়িত্ব পালন করবার সুযোগ পান নাই। বাংলাদেশে অনেক উপজেলা চেয়ারম্যান পাওয়া যাবে ওই সময়কার আমাদের দলের কিংবা আপনার অন্য বিরোধী দলের, যারা নির্বাচিত উপজেলা চেয়ারম্যান হওয়া সত্ত্বেও আপনার দায়িত্ব পালন করবার সুযোগ পান নাই। আপনার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আপনার চিঠির মাধ্যমে তাদেরকে কিন্তু আপনার অপসারণ করা হয়েছে। ফলে প্রথমত যেই নির্বাচনে ভোটারদের, জনগণের ভোট দেওয়ার সুযোগ নাই এবং যেই পরিবেশে, যেই পরিস্থিতিতে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করবার সুযোগ নাই, সেই নির্বাচনে অংশগ্রহণ করবার কোনো প্রয়োজন আছে, কোনো আপনার সুযোগ আছে বলে আমি মনে করি না। যে প্রফেসর আজিজ, আপনি বলছিলেন যে, এবং যথার্থই আপনি বলছিলেন যে গণতন্ত্র না থাকলে উন্নয়ন হয় না, এবং আরেকটু আগ বাড়িয়ে বললে উন্নয়ন হয় বটে কখনো কখনো, কিন্তু সেটা টেকসই হয় না। অতি সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান আটলান্টিক কাউন্সিল, একটি গবেষণা প্রতিষ্ঠান, তারা একটা রিপোর্ট প্রকাশ করেছে গভর্নেন্স অ্যান্ড প্রসপারিটি নিয়ে,
এবং ওই রিপোর্টে দেখা যাচ্ছে যে বিভিন্ন সূচক তারা প্রকাশ করেছে যে বাংলাদেশ স্বাধীনতা সূচকে, সেটা লিগ্যাল হোক, সেটা পলিটিক্যাল হোক, সেটা ইকোনমিক হোক, ডিক্লাইনিং, এমনকি পাকিস্তানের চেয়ে তো নিচে নেমে চলে এসছে। পাকিস্তানি আমরা অনেক বেশি কথাবার্তা বলি, সেই জন্য বলছি। বাংলাদেশ প্রসপারিটি, সমৃদ্ধি সূচকে, সেখানেও বাংলাদেশ ডিক্লাইনিং, সাউথ এশিয়া কোনো কোনো দেশের নিচে চলে এসছে। এবং বাংলাদেশের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, সেটাও ডিক্লাইনিং। এবং তাদের বক্তব্য হচ্ছে যে যেখানে গণতন্ত্র থাকে না, যেখানে প্রসপারিটি থাকে না, সেখানে আসলে বৈদেশিক শক্তিগুলো কোনো সহায়তা দিতে উৎসাহ দেখায় না, এবং সেটাও ডিক্লাইনিং। সো আপনি বলবেন এই বিষয়ে কিছু? খুব সুন্দর কথা বলছেন। প্রশ্নটা সেখানেই জাগে যখন পাকিস্তানের মতো রাষ্ট্রে আমাদের উপরে নিয়ে যায়, তখন পুরো রিপোর্ট নিয়েই আমরা সন্দেহ প্রকাশ করি। কারণ আপনি জানেন যে পাকিস্তানে ইমরান খান সাহেব প্রধানমন্ত্রী ছিলেন, তাকে কিভাবে সরানো হলো এটা সারা বিশ্ব দেখছে। এবং শুধু তাই না, প্রতিটা সেক্টরে যদি আপনি পাকিস্তানের বিচার ব্যবস্থা বলেন, পাকিস্তানের রাজনৈতিক অবস্থা বলেন, অথবা জীবনযাত্রার মান থেকে শুরু করে প্রতিটা সেক্টর যদি চিন্তা করেন, আমরা যেটা মনে করি সেটা পাকিস্তানের চেয়ে আমরা 100 গুণ ভালো আছি। সেইখানে যখন আমেরিকার গণতন্ত্রের সম্মেলন পাকিস্তান দাওয়াত পায়, বাংলাদেশ পায় না, তখনই আমেরিকার ভূমিকাগুলো নিয়ে সারা পৃথিবী বা বাংলাদেশের মানুষ বুঝতে পারে যে কী হতে যাচ্ছে। তো যেসব রিপোর্টগুলো প্রকাশ হচ্ছে, আমরা মনে করি এই রিপোর্টগুলো সঠিকভাবে প্রকাশিত হচ্ছে। আমরা কখনো মনে করি না যে পাকিস্তানের চেয়ে আমরা পিছিয়ে আছি। ইচ অ্যান্ড এভরি সেক্টরে আমরা পাকিস্তানের চেয়ে ভালো আছি। সেটা আপনি যদি রাজনীতিকভাবে বলেন, গণতন্ত্র বলেন, সামাজিক মূল্যবোধ বলেন, সব কিছু থেকে বাংলাদেশ আমরা মনে করি যে অনেক এগিয়ে আছে। বিভিন্ন সেক্টরে যেগুলো ডিক্লাইন বলতেছে, হ্যাঁ, বৈদেশিক ইনভেস্টমেন্ট বিভিন্ন সময় কমে বাড়ে, এটা হতেই পারে, ফ্লাকচুয়েটিং হতে পারে। গত 1 বছরে রাজনৈতিক পরিস্থিতি কিছুটা টালমাটাল ছিল, কিছুটা বিএনপি আন্দোলন করছে, সেখানে বৈদেশিক ইনভেস্টমেন্ট হয়তো কিছু কমেছে। এখন পরিস্থিতি ভালো হয়েছে, আবার এটা আমরা প্রত্যাশা করি এই বছরে অনেক ভালো হবে। এইভাবে যে কিছু কিছু জিনিস আছে টেম্পোরারি, হয়তো এগুলো ডিক্লাইন করে, একটা সার্টেন টাইম পরে আবার এটা রাইজ করবে। আমরা প্রত্যাশা করি সেটা অবশ্যই হবে। কিন্তু যেভাবে রিপোর্টগুলো হচ্ছে, আমরা এই রিপোর্টের সাথে, আমরা বাংলাদেশের আওয়ামী লীগ, আমরা মনে করি না এই রিপোর্টগুলো ঠিক আছে। তা আমরা যেটা মনে করি যে গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠিত হলে সময় লাগে, কিন্তু এই গণতন্ত্রের যেহেতু কোনো বিকল্প নেই, গণতন্ত্র যত শক্তিশালী হবে, সকল সেক্টর ডেভেলপ হবে, পাশাপাশি যে কথাগুলো বলেন এই জিনিসগুলোও আস্তে আস্তে ঠিক হয়ে আসবে। যেহেতু গত 1 বছরে কিছু রাজনৈতিক পরিস্থিতি খারাপ ছিল, যার জন্য হয়তো কিছু প্রবলেম হয়েছে, কিন্তু এই প্রবলেমগুলো সাময়িক। আমরা প্রত্যাশা করি খুব তাড়াতাড়ি এখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো। জি, মিস্টার বাবুল অনেকগুলো প্রসঙ্গ তুলেছিলেন। উনি যে প্রসঙ্গ তুলছেন, উনি প্রথমেই বলছেন যে সাজানো নির্বাচন কমিশন, সাজানো প্রশাসন, এবং অনেক কথাই বলেছেন। সাজানো নির্বাচন কমিশন, বাংলাদেশ আওয়ামী লীগ কখনো আজিজ মার্কা কমিশন দিয়ে নির্বাচন করেনি। আপনারা যদি দেখেন, এখন যে নির্বাচন কমিশনে, এটা সাংবিধানিকভাবে এই নির্বাচন কমিশনটা প্রতিষ্ঠিত হয়েছে। এর আগেও বাংলাদেশ আওয়ামী লীগ যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল, আপনারা দেখেছেন, যদিও আইন ছিল না, তারপরে মহামান্য রাষ্ট্রপতি সকল দলকে ডেকেছিলেন কিভাবে নির্বাচন কমিশনগুলো গঠন করলে নির্বাচন সুষ্ঠু হয়, জনগণ ভোট দিতে পারে, জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা প্রতিফলন হয়। যার জন্য মহামান্য রাষ্ট্রপতি দায়িত্ব নিয়ে কিন্তু সব দলকে ডেকেছিলেন। সব দল অংশগ্রহণ করেছে, বিএনপি অংশগ্রহণ করেননি। পরপর 2টা নির্বাচনে একইভাবে গেছে। এরপরে একটা আইন হয়েছে নির্বাচন কমিশন কিভাবে হবে। সেখানে যে নির্বাচন কমিশন যারা সিলেক্ট করবেন, তারা কিন্তু প্রত্যেকেই সাংবিধানিক পোস্টের মানুষ। পিএইচসি থেকে বলেন, জাস্টিস থেকে বলেন, সবগুলা পোস্টই সাংবিধানিক। তো বাংলাদেশে যদি আপনি সত্যি কথা বলতে বলেন যে যদি স্বতন্ত্রভাবে কোনো কেউ কাজ করতে চায়, তাহলে সাংবিধানিক পোস্টের মানুষগুলাই কিন্তু স্বতন্ত্রভাবে কাজ করতে পারে। সেই সাংবিধানিক পোস্টের মানুষগুলোকে দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, এবং প্রত্যেকটা দল থেকে 10 জন করে নির্বাচন কমিশনের নাম চাওয়া হয়েছিল। সকল দল নাম দিয়েছেন, একমাত্র বিএনপির নাম দেয়নি। এবং আওয়ামী লীগ যে নামগুলো দিয়েছিল, সেখান থেকে কিন্তু একজনও এই নির্বাচন কমিশনে তাদের নাম নেয়। তারপরে আওয়ামী লীগ বলেছেন, না ঠিক আছে, যেহেতু একটা সিস্টেমের মধ্যে হচ্ছে, আওয়ামী লীগ মানে নিয়েছে। আর বিএনপির প্রথম থেকে না, তারা না বলেই আসতেছে। তারা আগেও 2 বার অংশগ্রহণ করেনি, তাদেরকে মহামান্য রাষ্ট্রপতি রেখেছেন। এবারও যখন তাদের কাছে নাম চাওয়া হয়েছে, তারা নাম দেয়নি। এখন ধরেন তারা যদি নাম দিত, সেখান থেকে যদি প্রার্থী না নিত, তখন হয়তো প্রশ্ন উঠতো যে না ঠিক আছে, সবই সাজানো বা তাদের পছন্দ বানাইছে, আমরা এটা মানি না।
তো তারা নামও দিবে না, তারপরে বলবে সাধারণ নির্বাচন। আর কি সিস্টেম আছে যে সিস্টেম আসছে ভালো, যে আপনি সাংবিধানিক পোস্টের বাইরে আর কোন ব্যক্তিকে পছন্দের মানুষ আছে যাকে দিয়ে আপনি যদি মানুষ সিলেক্ট করেন সেই মানুষটা নিরপেক্ষ হবে অথবা একটা সুষ্ঠু নির্বাচন কমিশনার হবে? আমরা সেটা মনে করি না। আমরা মনে করি যে আইনটা করা হয়েছে এবং যে মানুষগুলোকে দিয়ে এই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, এর চেয়ে আর কোনো বাংলাদেশে ভালো কোনো ব্যবস্থা আছে বলে আমাদের কাছে মনে নেই। সাজানো প্রশাসন উনি বলেছেন, সাজানো একটা সরকার চালাতে গেলে পরে প্রশাসনের মতো চলবে, সেখানে আপনার কাছে মনেই হতে সাজানো। আমরা মনে করি না সাজানো। প্রশাসন একটা প্রক্রিয়া, প্রশাসন একটা রাষ্ট্র কাঠামো, সেই কাঠামোর মধ্যে দিয়ে প্রশাসনকে চলতে হবে, রাষ্ট্রকে চলতে হবে। আমরা মনে হয় সেইভাবেই প্রশাসন সাজানো। যখনই নির্বাচন ঘোষণা হয়ে যায় তখন কিন্তু যারাই নির্বাচনের সাথে সম্পৃক্ত তারা নির্বাচন কমিশনের আন্ডারে চলে যায়। কোনো রকম যদি নিয়মের ব্যত্যয় ঘটে তারা কিন্তু নির্বাচন কমিশন সরাসরি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে এবং অনেকের বিরুদ্ধে নেওয়াও হয়েছে। তাহলে সাধারণ প্রশাসন থাকে তো কোনো লাভ নেই। অথবা যদি ওনারা বলতেন যে না, এই প্রশাসন সাজানো, আমরা এই প্রশাসনের এটা পরিবর্তন চাই, সেটা কিন্তু ওনারা করেননি। ওনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন। আপনারা দেখেছেন যে 2022-এর সেই 10ই ডিসেম্বর তারা ঘোষণা করলেন যে আওয়ামী লীগ সরকারে 10ই ডিসেম্বর সরায় সেখানে খালেক দিয়ে যে তারেক জিয়া সরকার তারা প্রতিষ্ঠিত করবে। তাদের সেই 10 তারিখের ঘোষণা ব্যর্থতা পর্যবসিত হয়েছে। এরপরে তারা পদযাত্রা শুরু করলেন, সেই পদযাত্রা অন্তিম যাত্রা হলো। এরপরে এক দফার আন্দোলন, সেটা হচ্ছে আমাদের নেত্রীকে নাকি পদত্যাগ করতে হবে, তাদের সেই ঘোষণা ব্যর্থ হলো। এরপরে শুরু হলো হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, সেই আন্দোলনও ব্যর্থ হলো। এরপরে শুরু হলো হচ্ছে যে নির্বাচন প্রতিহতের আন্দোলন, সেটা ব্যর্থতা পর্যবসিত, নির্বাচন হয়ে গেল এবং সুষ্ঠুভাবে নির্বাচন হলো। এবং তাদের সেই 2022-এর 10ই ডিসেম্বরের ফাইনাল খেলা খেললেন তারা 2023-এর 28শে ডিসেম্বর। সেখানে দেখেছেন পল্টনে প্রধান বিচারপতি বাড়িতে আক্রমণ করা হয়েছে, হাসপাতাল সবচেয়ে সুরক্ষিত জায়গা সেই পুলিশ হাসপাতাল আক্রমণ করা হয়েছে। মুক্তিযোদ্ধার সন্তান একটা পুলিশ তাকে কিভাবে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেছে সেই চিত্র বাংলাদেশের মানুষ দেখেছেন। হাসপাতালে বেড ভাঙা হয়েছে, 9টা গাড়ি ভাঙা হয়েছে, মোটরসাইকেল ভাঙা হয়েছে, সেই চিত্র দেখেছে। প্রচুর দোকানপাট লুটপাট করা হয়েছে, ভাঙা হয়েছে। এই চিত্রগুলো বাংলাদেশের মানুষ। আমরা মনে করি না যে এইভাবে কখনো আন্দোলন সংগ্রাম করে একটা সরকারের পরিবর্তন হবে অথবা গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। গণতান্ত্রিক ধারায় যদি কেউ আন্দোলন করে, আমাদের স্পষ্ট ভাষা বলেছেন, কেউ যদি গণতান্ত্রিক আন্দোলন করে আমরা তাকে কোনো রকম বাধা দেব না, কিন্তু আন্দোলনের নামে সন্ত্রাস করে তা অবশ্যই প্রতিহত করা হবে। মিস্টার মোস্তাফিজুর রহমান বাবুল, আপনি শুনছিলেন এবং আপনি বলবেন। আমি শুধু প্রশ্ন একটা যোগ করে দিতে চাই যে আপনারা নির্বাচন বর্জন করছেন, নির্বাচনকে প্রতিহত, উনি বলছিলেন প্রতিহত করবার কথা বলেছেন, বা আমি যদি বলি যে নির্বাচন আপনারা ঠেকাতে পারেননি, আটকাতে পারেননি। এমনকি নির্বাচন হয়ে যাওয়ার পরে সেটা 14 হোক, 18 হোক, 24 হোক, আপনারা অনেক প্রশ্ন তুলেছেন এবং অনেক প্রশ্ন তুলেছেন, অনেক মানে যেভাবে আপনারা নির্বাচনকে চিত্রায়িত করেছেন তাতে মানুষের মধ্যে অনেক ক্ষোভ বিক্ষোভ, নেতাকর্মীদের মধ্যে, দলের মধ্যে থাকার কথা, প্রতিবাদের ভাষাটা আরও বেশি জোরালো হওয়ার কথা। কিন্তু আমরা লক্ষ্য করছি যে এক একটা নির্বাচন যাচ্ছে, আপনারা নির্বাচন নিয়ে নানা রকম, দিনের ভোট রাতে হচ্ছে, আমিয়ার ডামির নির্বাচন, এক একটা বলছেন ভোটারবিহীন নির্বাচন, কিন্তু আপনাদের কোনো সেই অর্থে কর্মসূচি দেখা যায় না, কোনো নির্বাচনের পরেই দেখা যায় না। এবং মনেই হয়েছে, যেমন আমরা 7ই জানুয়ারি নির্বাচনের পরেও দেখি 3-4 মাস চলে যাচ্ছে, আপনারা এখনও একটা দ্বিধাগ্রস্ত। নির্বাচন নিয়ে অনেক বক্তব্য রেখেছেন, কিন্তু মাঠে আসলে আপনাদের অনুপস্থিতিটা খুবই দৃশ্যমান। তো নির্বাচনের বাইরে থেকে আসলে কি লাভ হচ্ছে? না জিল্লুর ভাই, বিএনপি কেবল আপনার একমাত্র রাজনৈতিক দল না যে আপনার নির্বাচনের বাইরে আমরা ছিলাম। অনেক রাজনৈতিক দল নির্বাচনের বাইরে ছিল, বাট আপনার এই প্রধান শক্তি। আমরা প্রধান বিরোধী রাজনৈতিক দল, এবং বিএনপি নির্বাচনে গেলে বাকিরা কয়জন বাইরে থাকতো সেটা একটা বড় প্রশ্ন। তো বিএনপি সহ সমমনা সকল রাজনৈতিক দল তারা মনে করে, এমনকি বাংলাদেশের মানুষ মনে করে। আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে মানুষ কি মনে করছে। বাংলাদেশের মানুষ কিন্তু মনে করে না যে দলীয় সরকারের অধীনে, বর্তমান সরকারের অধীনে মানুষ মনে করে না, কিন্তু কাজটা, ইমপ্লিমেন্টেশন বা অ্যাকশনটা সেটা তো রাজনৈতিক দলকেই করতে হবে। মানুষ তা সাধারণভাবে রাস্তাঘাটে নামে না বা আমরা আন্দোলন সংগ্রামে সেই অর্থে থাকে না। এই যে মানুষ মনে করে না দলীয় সরকারের অধীনে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের কোনো সুযোগ আছে, এটা মানুষ মনে করে না।
সে কারণেই মানুষের মনোভাবটাকে আপনার আমরা ধারণ করে কিন্তু তাতে কি হয়? আমরা নির্বাচন তাতে 14 পরে সরকার 5 বছর পার করে, 18 পরে 5 বছর পার করে, এবং 24 পরে কয়েক মাস গেছে, মনে হচ্ছে আরো 5 বছর যাবে। আমরা সে কারণেই আপনার মানুষের মানে আজকের দিনে তাই মনে হচ্ছে মানুষের মনোভাবটাকে ধারণ করে বাংলাদেশে একটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করবার জন্য আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি, এটা আপনার 2014 আগের থেকে আমরা আপনার তুলে ধরছি আর কি। এবং সেই দাবি আদায় করবার জন্য, সেই দাবি প্রতিষ্ঠিত করবার জন্য আমরা আপনার নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে আমরা আমাদের আন্দোলনের আপনার কর্মসূচির মধ্যে আমরা আছি, এখনো আছি। আমরা 2014 জাতীয় সংসদ নির্বাচনে আমরা অংশগ্রহণ করি নাই, বাট আপনার সাংবিধানিকভাবে সেই নির্বাচন এটা অনুষ্ঠিত হয়ে গেছে এবং নির্বাচনের পরে 5 বছরও পার হয়েছে, এটাও ঠিক। আবার 2018 জাতীয় সংসদ নির্বাচনে আমরা দলীয় সরকারের অধীনেই নির্বাচনে অংশগ্রহণ করবার সিদ্ধান্ত নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। বাট সেই নির্বাচনে অংশগ্রহণ করবার একটা অভিজ্ঞতা কিন্তু আমার এবং দেশবাসী কিন্তু হয়েছে, যে কারণে 2014-তে নির্বাচনে অংশগ্রহণ না করবার সিদ্ধান্ত এবং 2018-তে নির্বাচনে অংশ নিয়ে আমাদের যে অভিজ্ঞতা, তার থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম যে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার কায়েম করা না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে মানুষের আপনার নিরাপদে ভোট সেন্টারে গিয়ে পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়ে তার প্রতিনিধি সংসদে পাঠানো এটা সম্ভব না। মূলত আমরা সে কারণেই যেই নির্বাচনে আপনার মানুষের ভোট দেওয়ার সুযোগ নাই, যে নির্বাচনে মানুষ পছন্দ মতো প্রার্থী বাছাই করার সুযোগ পায় না, তো সেই নির্বাচনে তো অংশগ্রহণ করবার কোনো যুক্তি আছে বলে আমি এবং আমরা মনে করি না। এখন 2018-র পরে আমরা আপনার 2024 পর্যন্ত এই 5 বছরেও আমরা একই দাবিতে আমরা আমাদের পক্ষে সমমনা রাজনৈতিক দল, নানা শ্রেণী পেশার মানুষকে কম বেশি সম্পৃক্ত করে আমরা নানা কর্মসূচি ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভাগীয় শহর পর্যায়ে, ঢাকায় বড় বড় কর্মসূচি আমরা পালন করেছি, সফল করেছি। হ্যাঁ, 28 অক্টোবরের পরে এবং জানুয়ারির 7 তারিখ পর্যন্ত এই আপনার এই প্রহসনের নির্বাচন, এই তামাশার নির্বাচন, এই একতরফা নির্বাচনকে আপনার প্রতিহত করা, যেটা সেই প্রতিহত করার যে কাজটা, প্রতিহত করার লক্ষ্যে যে আন্দোলনটা, সেই কাজটা আপনার গড়ে তুলতে আমরা সক্ষম হইনি, এটা স্বীকার করতেই হবে। বাট একটা জায়গাতে কিন্তু আমরা সফল হয়েছি, সেটা কি, আমরা এই 2024-এর 7 জানুয়ারি যে নির্বাচনটা অনুষ্ঠিত হলো, তো সেই নির্বাচনের আগে আমাদের দলের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে একটা আহ্বান উনি জানিয়েছিলেন, এই নির্বাচন বর্জনের আহ্বান, শান্তিপূর্ণভাবে এই নির্বাচন বর্জনের আহ্বান। আমরা কিন্তু আপনার সহিংস আপনার রাজনৈতিক কর্মসূচির মধ্যে আমরা কিন্তু যাই নাই। আমরা শান্তিপূর্ণভাবে আমরা আমাদের কর্মসূচি পালন করেছি, হরতালের কর্মসূচি, অবরোধের কর্মসূচি, এবং একেবারে শেষ পর্যায়ে গিয়ে আমরা আপনার শান্তিপূর্ণভাবে দেশবাসীর কাছে আমরা এই আহ্বান জানিয়েছি যে 7 তারিখের ভোট বর্জন করুন। এবং আমরা সফল হয়েছি আপনার এ কারণে যে 7 তারিখে বাংলাদেশের ভোটাররা কিন্তু আপনার বিএনপির ডাকে সাড়া দিয়ে, বিরোধী দলের ডাকে সাড়া দিয়ে, আমাদের ডাকে সাড়া দিয়ে তারা কিন্তু ভোট বর্জন করেছে। এবং এটা তো ঠিক যে আপনার নির্বাচন কমিশনের হিসাবে আপনার শতকরা 42 জন ভোটার ভোট কেন্দ্রে তারা আপনার ভোট কেন্দ্রে গেছেন এবং তারা ভোট প্রদান করেছেন, এটা নির্বাচন কমিশনের হিসেবে। বাট এই হিসেবটা কতটা বাস্তবসম্মত, এই হিসাবটা কতটা গ্রহণযোগ্য, এটা দেশের মানুষ আপনার এটা জানেন, সারা দুনিয়ার মানুষ এটা জানেন। আমাদের হিসাবে, আমাদের বিবেচনা যে সারা বাংলাদেশের কনটেক্সটে আপনার শতকরা 5, শতকরা 7 এর বেশি ভোটার এই গত 7 জানুয়ারির আপনার ভোটে তারা
তারা আপনার ভোট কেন্দ্রে যান নাই, তারা আপনার ভোট প্রদান করেন নাই। এবং ফলে আমরা 7 জানুয়ারি নির্বাচনে ভোটারদেরকে ভোট বর্জনের যে আহ্বানটা জানিয়েছিলাম, আমরা মনে করি আমাদের আহ্বানের সাড়া দিয়ে ভোটাররা ভোট বর্জন করেছে এবং এই জায়গাটাতে আমরা জয়ী হয়েছি এবং এই জায়গাটাতে আওয়ামী লীগ নিদারুণভাবে তারা পরাজিত হয়েছে। ভোটের আগে তো আওয়ামী লীগ তারা বলেছিল যে ভোটারদের ভোট কেন্দ্রে আনাটাই হচ্ছে এবারের বড় চ্যালেঞ্জ, এটা কিন্তু তারা বলেছিল। এবং ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনার জন্য তারা কিন্তু আপনার নানা চেষ্টা, নানা ভয় ভীতি ভোটারদেরকে তারা কিন্তু কম বেশি আপনার দেখাইছে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তারা ফেল করছে। তারা আপনার ভোটারদেরকে ভোট কেন্দ্রে তারা আনতে পারেন নাই। এবং দেখেন, এই যে আমরা বলি যে শতকরা 5 জন কিংবা শতকরা 7 জনের বেশি ভোটার ভোট কেন্দ্রে তারা যান নাই। কারণ সারা বাংলাদেশে তো আওয়ামী লীগের তো একটা নিজস্ব ভোট ব্যাংক আছে, সেই ভোট ব্যাংকে হতে পারে শতকরা 20, শতকরা 25 কিংবা শতকরা 30 জন ভোটার আছে। তো আওয়ামী লীগের ব্যর্থতা হচ্ছে এই যে আওয়ামী লীগ আজকে আপনার 2014 ভোট করার পরে, 2018 ভোট করার পরে আজকে আওয়ামী লীগ দল হিসাবে এতটাই গণবিচ্ছিন্ন হয়ে পড়ছে, এতটাই আপনার কর্মী বিচ্ছিন্ন হয়ে পড়ছে, এতটাই সমর্থক বিচ্ছিন্ন হয়ে পড়ছে যে তারা নিজ দলের নেতা কর্মী সমর্থকদের পর্যন্ত তারা এত চেষ্টা তদবির করেও কিন্তু আপনার ভোট কেন্দ্রে হাজির করতে পারে নাই। তাহলে যেই নির্বাচনে ভোটাররা ভোট কেন্দ্রে উপস্থিত থাকে না, যেই নির্বাচনে ভোটাররা ভোট কেন্দ্রে হাজির থাকে না, তো সেই নির্বাচন তো আর নির্বাচন না। সো আপনি জাস্ট এক-দেড় লাইনে আমাকে বলেন যে আপনারা তো মানে উপজেলা নির্বাচনে যাচ্ছেন না বা একটার পর একটা নির্বাচনে যাচ্ছেন না, কিন্তু প্রক্রিয়াটা অব্যাহত আছে। আমি যেটা বলছি যে 14-র পরে 5 বছর গেছে, 18-র পরে 5 বছর গেছে, 24-এর পরেও আজকের দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে 5 বছরই যাবে। অন্য কিছু হবে কিনা সেটা তো আর কেউ নিশ্চিত করে বলতে পারে না। ওনারা থাকবেনও বলা যাবে না, না থাকবেন সেটাও বলা যাবে না, কারণ স্বাভাবিক প্রক্রিয়া সংবিধান দেখলে এবং ওনাদের যেই গতি প্রকৃতি তাতে দেখলে মনে হয় ওনারা থাকবেন। আপনারা আসলে কি করবেন, মানে না কিছু কি করতে পারছেন? মানে আমার প্রশ্ন ভাই, এটা আপনাদের যারা সমর্থক গোষ্ঠী আছে তাদের প্রশ্নটা আমি আপনাকে নেতা হিসেবে করলাম। 2014 পরে 5 বছর তারা পার করছে, 18 পরে 2018 পরে 5 বছর তারা পার করছে, 2024-এর পরে তারা 5 বছর পার করতে পারবে এই গ্যারান্টি কিন্তু দেওয়া যাবে না। আপনার নিশ্চয়ই মনে আছে যে এরশাদ বিরোধী আন্দোলন আমরা করেছি, আমাদেরকে টানা 9 বছর আন্দোলন করতে হয়েছে। এবং আপনার এরশাদ আপনার 82-র 24শে মার্চে ক্ষমতায় আসছে এবং আপনার 83-র 14ই ফেব্রুয়ারিতেই তো একটা ছাত্র অভ্যুত্থান সংগঠিত হয়েছে ঢাকা শহরে। আবার একটা আপনার সেই ছাত্র আপস এন্ড ডাউনের মধ্য দিয়ে গেছে, আপনার দমন করা হয়েছে নিষ্ঠুরভাবে। আবার আপনার 86-তে একটা বাংলাদেশে আপনার একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে আওয়ামী লীগ আপনার তার ওয়াদা থেকে আপনার সরে গিয়ে নির্বাচনে গেছে, তাই তো। আবার আপনার 88 সনে আবার আরেকটা নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচন আওয়ামী লীগ বিএনপি সবাই সেই নির্বাচন বর্জন করছে। আমি যেটা বলতে চাই যে এরশাদ বিরোধী আপনার যে আন্দোলনে আপনি একজন কর্মী নেতা ছিলেন, আমরা সেই আন্দোলনের কর্মী থেকে আপনার শেষ পর্যন্ত আমরা আমাদের দেখবার সুযোগ আমাদের হয়েছে, সম্পৃক্ত থাকবার সুযোগ হয়েছে, আপনাদের হাত দিয়ে আন্দোলন শেষ হচ্ছে। যেটা বলতে চাই যে এরশাদ বিরোধী আন্দোলনের আপনার এই 9 বছরে কিন্তু নানা আপনার উত্থান পতনের মধ্য দিয়ে, নানা চড়াই উত্তরায়ের মধ্য দিয়ে, নানা আপস অ্যান্ড ডাউনসের মধ্য দিয়ে কিন্তু আন্দোলনটা কিন্তু অগ্রসর হয়েছে আর কি। কখনো মনে হয়েছে যে আপনার 83-তে পড়ে যাবে, কখনো মনে হয়েছে যে 84-তে উপজেলা নির্বাচন বাতিলের যে আন্দোলন করলাম, উপজেলা নির্বাচন বাতিল হয়ে গেল গিয়ে, তখন মনে হয়েছে যে এরশাদ পড়ে গেল, কখনো মনে হয়েছে যে 86-তে পড়ে যাবে, কখনো মনে হয়েছে যে 87-তে পড়ে যাবে, কখনো মনে হয়েছে 88 পড়ে যাবে, পড়ে কিন্তু যায় নাই। ফাইনালি গিয়ে আপনার 1990-এ 10ই অক্টোবরের পরে শহীদ জিহাদের লাশকে সামনে নিয়ে যখন আমরা সকল গণতান্ত্রিক ছাত্র সংগঠন সর্বদলীয় ছাত্রৈক্য করলাম, এই সর্বদলীয় ছাত্রকে নেতৃত্বে যখন একটা তুমুল ছাত্র আন্দোলন সংগঠিত হলো এবং সেই তুমুল ছাত্র আন্দোলনের পাশাপাশি যখন জাতীয় পর্যায়ে আপনার 8 দল, আপনার 7 দল, 5 দল এবং নানা শ্রেণী পেশার মানুষ তারা আপনার সবাই মিলে যখন আপনার একটা তুমুল একটা আন্দোলনের পরিস্থিতি আমরা তৈরি করলাম, সেই পরিস্থিতিতে কিন্তু আপনার খেয়াল করবেন আপনার 10ই অক্টোবর থেকে শুরু হলো আপনার শেষ যুদ্ধটা। 10ই অক্টোবর থেকে শেষ যুদ্ধটা শুরু হলো এবং গিয়ে 4ঠা ডিসেম্বরে গিয়ে কিন্তু আপনার এই যুদ্ধের কিন্তু একটা পরিসমাপ্তি ঘটলো। আমরা আশাবাদী যে কোনো সময় যে কোনো দিন আপনার একটা পরিস্থিতি তৈরি হবে, কারণ একটা গণবিচ্ছিন্ন সরকার,
একটা গণবিচ্ছিন্ন কিন্তু আপনি নিজেই বলছেন যে কন্টিনিউয়াস একটা তৎপরতার মধ্যে ছিল রাজনৈতিক সংগঠনগুলো, ছাত্র সংগঠনগুলো, সেটা আমরাও আছি। আবার আপনি মনে করেন আপনারা আছেন। আমি আসছি আবার আপনার কাছে, প্রফেসর আজিজ। আসলে যে নৌকার মাঝি থাকে না, সেই নৌকার মানে কোন দিকে যাবে ঠিক পায় না। বিএনপি দলটা দেখেন 2014 সনে তারা নির্বাচনে অংশগ্রহণ করলো না, তারা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করলো না, কিন্তু লোকাল স্থানীয় সরকার সমস্ত নির্বাচনগুলো তারা অংশগ্রহণ করলো। এরপরে 18 সনে তারা ঘোষণা দিলেন তারা নির্বাচন করবেন না। তারপরে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে তারা নির্বাচনে অংশগ্রহণ করলেন, সেখানে তারা 7টা সিট পেলেন। এবং সবচেয়ে পিকুলার জিনিস দেখেন, এরপরে 24-এ এসে তারা নির্বাচন করলেন না, কিন্তু মাঝখানে স্থানীয় সরকার নির্বাচনগুলো কিন্তু তারা করছে। সবচেয়ে পিকুলার দেখেন যে 14 সনের নির্বাচন নিয়ে তারা বিভিন্ন প্রশ্ন তুলছে। একসঙ্গে 2700 গাড়ি পড়াইছে, 500-র অধিক শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন প্রতিহতর নামে 700-র মতো তারা শিক্ষা প্রতিষ্ঠান জ্বালিয়ে পুড়ে দিয়েছে। কয়েকশো মানুষকে তারা আগুন সন্ত্রাসের মধ্যে হত্যা করেছে। এমন বিভীষিকা অবস্থা বাংলাদেশে তৈরি করেছে। তারপরে সেখানে নির্বাচন হয়ে গেছে। তারপর জাতীয় নির্বাচন করলেন না, স্থানীয় সরকার নির্বাচন করলেন। 18 সনে তারা অবরোধ দিলেন, সেই অবরোধ বাংলাদেশ থেকে এখনও তারা অফিসিয়ালি তোলেন। 18 সনে নির্বাচন হলো, নির্বাচনের ফলে তারা 7 জন প্রার্থী জিতলো। খুব সিম্পল একটা জিনিস দেখেন, ঠিক আছে, 7 জন ধরে তারা দাবি তুলছে যে রাতের ভোট হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, তাদের প্রার্থীকে ভোট দিতে দেওয়া হয়নি, লোকজনকে যেতে দেওয়া হয়নি, হতে ঠিক আছে, ধরেই নিলাম আক্ষর মানে যদি হয়। তো 7 জন প্রার্থী জিতলেন, মহাসচিব সাহেব শপথ নিলেন না, বাকি 6 জন নিলেন। এটা খুব ইন্টারেস্টিং। আপনি কন্টিনিউ করবেন। যেমন আমরা বাংলাদেশিটা বুঝি না, যেমন আপনি যথার্থই পৃষ্ঠে তুলেছেন, একই নির্বাচন হয়, সবাই নির্বাচনের সংসদের বাইরে থাকবেন, না হলে কয়েকজন গেলেন, একজন গেলেন না কেন। আবার যেমন ধরেন 28 অক্টোবরের পরে একই মামলায় সবাই জেলে ঢুকলেন, একই মামলায় সবাই জেলে থাকলেন, ব্যারিস্টার শাহজাহান ওমর কিভাবে জেল থেকে বেরিয়ে আসলেন একই মামলায়। আমরা বুঝি না আসলে বাংলাদেশে। এখন দেখেন পিকুলার যে যদি ধরেই নেন যে নির্বাচন সুষ্ঠু হয়নি, নির্বাচন মানি না, নির্বাচন আমরা বর্জন করলাম, তাহলে 7 জনের মধ্যে 6 জনের তো শপথ নেওয়ার কথা না, সবাই নিত না। ঠিক আছে, নির্বাচন আমরা মনে করি না স্বচ্ছ হয়েছে, তার জন্য আমরা সিদ্ধান্ত নিলাম। কী করলেন, মহাসচিব সাহেব শপথ নিলেন না, বাকিগুলো নিলেন। রুমিন ফারহানা কখনো আমলি বিএনপি করছে আমরা কখনো দেখিনি। রুমিন ফারহানা উনি মহিলা সংসদের, ঠিক হতেই পারে, একটা দলে তাদের সিদ্ধান্ত থাকতে পারে। এরপরে দেখেন প্রত্যেকটা বিএনপি যে আন্দোলন করতেছে এটা কোনো নির্দিষ্ট গন্তব্যস্থল নেই। তারা জাতীয় নির্বাচন বন্ধ করছে, আবার বললেন যে তাদের প্রার্থী নাকি স্থানীয় সরকার নির্বাচনে তারা শাস্তি দেবে। 36 জন অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে। আমরা প্রত্যাশা করি যে এই সংখ্যা হয়তো অনেক বেশি হবে এবং আলটিমেটলি এইটা নিয়ন্ত্রণ করতে পারবে বলে আমরা মনে করি না। দ্বিতীয় প্রসঙ্গ, উনি যেটা বললেন এরশাদ বিরোধী আন্দোলন আর আওয়ামী লীগের মতো গণতান্ত্রিক দলের বিরুদ্ধে আন্দোলন করে বিএনপি কতটুকু সফল হবে আমরা এখনও জানি। সামান্যতম এই সরকারকে তারা কিচ্ছু করতে পারবে না। আওয়ামী লীগের মতো গণতান্ত্রিক দল, আওয়ামী লীগ গণতান্ত্রিকভাবে প্রতিষ্ঠিত, কোনো পকর থেকে অথবা কোনো জায়গা থেকে দল বেরিয়ে আসেনি। এবং আমরা বাংলাদেশ আওয়ামী লীগ সামান্যতম দুশ্চিন্তাগ্রস্ত না যে বিএনপি এই কী বলে, তারা যে 10ই ডিসেম্বরের ঘোষণা, 28শে ডিসেম্বরের ঘোষণা সবগুলোই ব্যর্থতা পর্যবেসিত। এবং এখন দেখছেন 7ই জানুয়ারি নির্বাচন হয়ে গেছে এবং অত্যন্ত সুষ্ঠুভাবে দেশ পরিচালিত হচ্ছে। আন্দোলন সংগ্রাম তেমন কিছু নেই, সব কিছুই স্বাভাবিক হয়ে আসতেছে। আমরা প্রত্যাশা করি এই ধারা অব্যাহত থাকবে। যে প্রসঙ্গ নিয়ে বারবার বলা হয় যে এরশাদ বিরোধী আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলন আর আওয়ামী লীগ বিরোধী আন্দোলন এক জিনিস না। এরশাদ আসছে একটা ক্ষমতাকে তাদের ব্যর্থতা, বিএনপির ব্যর্থতা বলি, দুর্বলতার জন্য বলি, এরশাদ ক্ষমতা দখল করছে। এরশাদের দল ছিল না, এরশাদ সাহেব ক্ষমতা থেকে দল গঠন করলেন। সেই দলের ভিত্তি কতটুকু ছিল বাংলাদেশের সব মানুষ জানে। 86 সনে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। যদি নির্বাচন সুষ্ঠু হতো এরশাদের দল ধারে কাছে আসতে পারতাম, কিন্তু সেখানে কিভাবে ভোট কারচুপি করে আওয়ামী লীগকে হারানো হয়েছে সেটা জনগণ দেখছে। সেই ভোটের পরে জনগণ দেখছে না এরশাদের অধীনে নির্বাচন কোনোভাবেই সম্ভব না, যার জন্যে 88তে নির্বাচন হয়। সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি। এরপরে ঘটনাগুলো সব দল, 15 দল, 7 দল, 3 দল, সবগুলো মিলে এরশাদ বিরোধী আন্দোলন হয়েছে, পতন হয়েছে। তো বাংলাদেশে এখন এমন কোনো সিচুয়েশন তৈরি হয়নি যে আওয়ামী লীগের মতো একটা শক্তিশালী দলকে
বিএনপির সরাতে পারবে। উনি বলছেন 3 থেকে কি 5 থেকে। এটা কি ইতিহাস বলে না যে ক্ষমতায় থাকলে সবারই এটা মনে হয়, এরশাদেরও তাই মনে হচ্ছে, বিএনপির তাই মনে হচ্ছে, আপনাদেরও তাই মনে হয়, অন্যান্য দেশের শাসকদেরও আমরা সেটা মনে করি। বাংলাদেশ আওয়ামী লীগ কোনো স্বৈরশাসকের দল না, জনগণের দল। আওয়ামী লীগকে সরাতে হলে প্রত্যেকটা পরিবার থেকে সরাতে হবে। প্রত্যেক পরিবারে আওয়ামী লীগের ভোটার আছে। 10 জন যদি মানুষ থাকে তার মধ্যে কম হলে 3টা ভোট আওয়ামী লীগের আছে। এটা বাংলাদেশের প্রত্যেক জায়গায় আছে। আপনি ইচ্ছা করলে আওয়ামী লীগকে আপনি মানুষের সাথে সরান। উনি যেটা বললেন, আমি জানি না উনি কোথায় পেয়েছেন 5 থেকে 7% ভোট নাকি এবার 7ই জানুয়ারিতে পড়ছে। আমার সংসদে আসলে 50%-এর মতো ভোট পড়ছে। উনি বলতেছেন ভোট হয়নি। যদি ইলেকশন করতেন ভোট হয়েছে কিনা বুঝতে পারতেন। ইলেকশন করেননি, বোঝেন না যে ইলেকশন। আমেরিকায় এখন পর্যন্ত হাইস্ট ভোট পড়ছে হলো 42%। এবার আওয়ামী লীগ বাংলাদেশে 42% ভোট পড়ছে, সব কিছু মিলে। আমার সংসদে আসলে 50%-এর মধ্যে ভোট পড়ছে। এরকম বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ঘটেছে। এবং কোনো জায়গায় ভোটে কারচুপি হয়েছে, অথবা ব্যালট বাক্স ছিনতাই হয়েছে, অথবা ভোটে অন্য কোনো ঘটনা ঘটছে, একজনও কিন্তু দাবি করেনি। যারা হারিয়ে গেছে তারা বাংলাদেশের সেই প্রথাগত অনুযায়ী তার নিজের চামড়া বাঁচানোর জন্য কিছু কথা বলছে। কিন্তু বড় রকমের কোনো অনিয়ম হয়েছে, অত বড় রকমের কিন্তু দুর্ঘটনা ঘটছে, এরকম এবার নির্বাচনে হয়নি। তো জনগণ তো গণতন্ত্রের সাথে থাকবে। আপনি ইলেকশন করবেন না, ক্ষমতায় যাবেন, সেটা তো সেই পরিস্থিতি বাংলাদেশে নাই। অথবা কেউ ক্ষমতায় বসাবে ধরে নিয়ে এসে, সেরকম পরিস্থিতি এখন বাংলাদেশে নাই। শ্রীলঙ্কা যখন সমস্যা হয়, বিএনপি খুব উদ্দোলিত হয়, ভাবখানা যে কেউ না কেউ তাকে হয় সেই ক্ষমতায় বসা দেবে। সেই দিন বাংলাদেশে এখন নাই। এখন যেটা হবে, সত্যিকার অর্থে জনগণের সাপোর্ট নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আসতে পারে, কোনো বিকল্প নেই বাংলাদেশে। যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকার অবশ্যই 5 বছর থাকবে। ফাইনাল রাউন্ড। এবং আপনারা বলছেন দেশে রাজনৈতিক সংকট আছে, অর্থনৈতিক সংকট আছে, কূটনৈতিক সংকট আছে, কিন্তু সমাধান কি? মানে একজন বিএনপি নেতা হিসেবে আপনি কি মনে করেন? এবং আমি যদি বলি যে সামনের দিনগুলো ভিজুয়ালাইজ করতে, বা সংবিধান অনুযায়ী ওনাদের মেয়াদ 5 বছর আছে, এই 5 বছর আপনি কিভাবে ভিজুয়ালাইজ করবেন? আসলে আজিজ ভাই, আমরা মনে করি না যে কেউ না কেউ আমাদেরকে ক্ষমতায় বসায় দেবে। কিন্তু এটা কিন্তু ঠিক যে কেউ না কেউ কিন্তু আপনাদেরকে ক্ষমতায় বসায় রাখছে। এটা আপনাদের দলের নেতা ওবায়দুল কাদের উনিও বলেন, আপনাদের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাহেব উনিও বলেন যে ভারত আছে, আমরা আছি। ফলে এটা অস্বীকার করার কোনো জো নাই। বাংলাদেশের তাবৎ মানুষ জানে যে কেবলমাত্র ভারতের জোরে, ভারতের নগ্ন সমর্থন নিয়ে, নগ্ন হস্তক্ষেপ নিয়ে আপনারা যখন ক্ষমতায় ছিলেন ভারতের সাথে আপনারা ক্ষমতায় বসে আছেন, এটা আপনারা অস্বীকার করছেন না। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য কিন্তু আমরা লড়াই করতেছি না। ক্ষমতার মালিক তো হচ্ছে জনগণ। জনগণ এই মালিকানা প্রয়োগ করে তার ভোটের মাধ্যমে। 2014 পরে বাংলাদেশে জনগণের এই ভোটের মালিকানা এটা কেড়ে নেওয়া হয়েছে, এটা হাইজ্যাক করা হয়েছে, এটা আপনার ডাকাতি হয়ে গেছে গিয়ে। আমরা জনগণের এই ভোটের মালিকানাটা ফেরত চাই। ডাকাতি হয়ে যাওয়া, হাইজ্যাক হয়ে যাওয়া, ছিনতাই হয়ে যাওয়া মালিকানাটা, এটা জনগণের হাতে আমরা ফেরত আনতে চাই, যাতে জনগণ এই মালিকানা প্রয়োগ করে তার ইউনিয়ন পরিষদে, তার উপজেলা পরিষদে, তার পৌরসভাতে, তার জেলা পরিষদে এবং সর্বোপরি জাতীয় সংসদে আপনার তার প্রতিনিধি নির্বাচিত করার মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের সরকার, বাংলাদেশের জনগণের মালিকানা প্রতিষ্ঠিত হয় আর কি। তো আজকে আপনার পাকিস্তানের কথা তো আপনি বলেছিলেন। দেখেন, বাংলাদেশে আপনার পাকিস্তানকে আমরা কম বেশি ভঙ্গ রাষ্ট্র বলি আর কি, অকার্যকর রাষ্ট্র বলি আর কি। তারপরেও কিন্তু জিল্লুর ভাই, পাকিস্তানের বিচার ব্যবস্থা নিয়ে কিন্তু আমাদের কিন্তু আপনার মানে গর্ব করতে হবে। পাকিস্তানের বিচার ব্যবস্থা কিন্তু ভঙ্গুর না, অকার্যকর না, বাংলাদেশের মতো না আর কি। পাকিস্তানের নির্বাচন কমিশন কিন্তু আপনার বাংলাদেশের মতো না। বাংলাদেশের যে নির্বাচন কমিশনটা বসে আছে, আচ্ছা বলেন তো, এই যে কিংস পার্টি নামে যে আপনার এক বা একাধিক পার্টিকে যে নিবন্ধন দেওয়া হলো, কি যোগ্যতা বলে এদেরকে নিবন্ধন দেওয়া হলো? আর মাহমুদুর রহমান মান্নার পার্টি আপনার নাগরিক ঐক্যকে কেন নিবন্ধন দেওয়া হলো না? জুনায়েদ সাকির আপনার গণসংহতিকে কেন নিবন্ধন দেওয়া হলো না?
তার মানে নির্বাচন কমিশন বসে আছে আপনার বর্তমান সরকারের ইচ্ছা, বর্তমান সরকারের অভিপ্রায় বাস্তবায়ন করবার জন্যই নির্বাচন কমিশন আপনার বসে আছে, এবং সেই নির্বাচন কমিশন আপনার বানানো হয়েছে যে নির্বাচন কমিশন বর্তমান সরকারের ইচ্ছা পূরণ করবে আর কি। এবং এ কারণেই আমরা বলি যে এই সরকার কর্তৃক মনোনীত এই নির্বাচন কমিশনের অধীনে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের কোনো সুযোগ নেই আমরা বলি আর কি। আপনার পাকিস্তানে আপনার প্রশাসনিক ব্যবস্থা, পাকিস্তানে আপনার আইন শৃঙ্খলা বাহিনী, বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী মানে আপনার কি, আপনার 7ই জানুয়ারির নির্বাচনের পরে একজন পুলিশের আপনার মধ্যম সারির একজন পুলিশ কর্মকর্তা আওয়ামী লীগ সভানেত্রীকে নির্বাচিত হবার কারণে উনি আপনার আপনার কি বলে পুষ্পস্তবক নিয়ে যান নাই। দুনিয়ার কোনো দেশে কি পাওয়া যাবে? এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কর্মরত থাকা অবস্থায় একটা জাতীয় সংসদের একটা রাজনৈতিক নির্বাচন হয়ে যাওয়ার পরে নির্বাচিত আপনার আপনার সংখ্যাগরিষ্ঠ আসনে আপনার নির্বাচিত আপনার দলের আপনার প্রধানকে আপনার অভিনন্দন জানাবার কোনো রেওয়াজ কি দুনিয়ার কোথাও পাওয়া যাবে? দুনিয়ার কোথাও পাওয়া যাবে না। তার মানেটা হচ্ছে এই যে এটা তারা গোপন করে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা গোপন করে না, তারা একাধিকবার বলছে, নানা অডিও ক্লিপ ভিডিও ক্লিপ কিন্তু আমাদের কাছেও আছে, সারা দেশের মানুষের জানবার সুযোগ হচ্ছে। সেটা কি যে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরাই এই সরকারকে টিকিয়ে রেখেছি, আমরাই আপনাকে এমপি বানিয়েছি, আমরাই আপনাকে মন্ত্রী হবার সুযোগ করে দিচ্ছি আর কি। আওয়ামী লীগের নেতা কর্মীদের কোনো ভূমিকা নাই বাংলাদেশে, গ্রামে গঞ্জে, জিল্লুর ভাই, বাংলাদেশে গ্রামে গঞ্জে আওয়ামী লীগের নেতা কর্মীরা বড় অসহায়, তারা আপনার রাজনৈতিক কর্মকাণ্ডে তাদের কোনো ভূমিকা নাই, নির্বাচনী কর্মকাণ্ডে তাদের কোনো ভূমিকা নাই। নির্বাচনী কর্মকাণ্ডে ভূমিকা হচ্ছে প্রশাসনের, ডিসি ইউনোর। নির্বাচনী কর্মকাণ্ডে ভূমিকা হচ্ছে আপনার পুলিশ প্রশাসনের, এসপি, থানার ওসির। এর বাইরে আপনার আওয়ামী লীগের মাঠ পর্যায়ের যারা নেতা কর্মী সমর্থক তাদের তো আপনার এই নির্বাচনী কর্মকাণ্ডে তাদের তো কোনো ভূমিকা নাই, তাদের তো ভূমিকা রাখবার কোনো সুযোগ নাই। এবং সেই কারণেই ওই যে শতকরা 30% যে ভোটার আওয়ামী লীগের ভোট ব্যাংক, সেই শতকরা 30% ভোটারকেও তো তারা ভোট কেন্দ্রে হাজির করতে পারেন নাই। এই হচ্ছে বাংলাদেশে আপনার আওয়ামী লীগের একটা করুণ পরিণতি আর কি। ফলে যেই দল আপনার গণবিচ্ছিন্ন দল, বাংলাদেশের মানুষ আপনার গণতন্ত্র প্রিয়, বাংলাদেশের মানুষ ভোট দিয়ে আপনার সরকার বানাতে চায়, ভোট দিয়ে আপনার জাতীয় সংসদ বানাতে চায়, ভোট দিয়ে সরকার পরিচালনা করতে চায়, কিন্তু সেই মানুষকে আপনার ভোটদানে আপনি বঞ্চিত করতেছেন আপনার গত 15 বছর ধরে আর কি আপনার। ফলে একটা গণবিচ্ছিন্ন সরকার জোর জবরদস্তি করে কেবল আপনার দলের উপর নির্ভর করে না, কিন্তু কেবল আপনার প্রশাসনের উপর নির্ভর করে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর নির্ভর করে, এবং সেই সাথে প্রতিবেশী রাষ্ট্র ভারতের নগ্ন সমর্থন এবং হস্তক্ষেপের উপর নির্ভর করে এই আওয়ামী লীগ তারা আপনার গত 15 বছর ধরে ক্ষমতায় টিকে আছে। এবং সেই কারণেই বলি, যেই দলের জনপ্রিয়তা নাই, যেই দল গণবিচ্ছিন্ন, যেই দল দুর্নীতিবাজ, যেই দল লুটেরা, যেই দল বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, ব্যাংক, বিমা, শেয়ার মার্কেটকে ধ্বংস করে ফেলছে, যেই দল আপনার জনজীবনের সমস্যা সংকট বৃদ্ধি করছে, যেই দল বাংলাদেশে আপনার একটা শ্রেণীর লুটপাটের রাজত্ব কায়েম করবার সুযোগ করে দিচ্ছে, সেই দল আপনার আজকে হোক, কালকে হোক, পরশু হোক, একটা বাংলাদেশে একটা গণরোষ তৈরি হবে, জনরোষ তৈরি হবে, বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান তৈরি হবে। এবং যেই আপনার জনরোষ, যেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই দলকে কিন্তু আপনার বিদায় নিতে হবে। আমাদের ব্যর্থতা হচ্ছে এই জায়গাটাতে, জিল্লুর ভাই, আমি আমার আলোচনা শেষ করি। আমাদের ব্যর্থতা হচ্ছে এই জায়গাটাতে যে মানুষের আপনার বিরাট সমর্থন, বিপুল সমর্থন আমাদের পক্ষে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের পক্ষে, অবাধ নিরপেক্ষ নির্বাচনের পক্ষে, কিন্তু ব্যর্থতা হচ্ছে এই যে মানুষের বিপুল সমর্থন, এই বিপুল সমর্থনকে আমরা কিন্তু আপনার সম্পৃক্ত করতে পারি নাই রাজপথে। এই বিপুল জনসমর্থনটাকে কিন্তু আমরা সক্রিয় করতে পারি নাই, সরব করতে পারি নাই। কাজে সামনে আমাদের কাজটা হচ্ছে যে আমাদের দলের ভেতরকার যে সমস্যা, দলের ভেতরকার আপনার সংকট যদি থাকে, সেই সমস্যা সংকটগুলোকে অ্যাড্রেস করতে হবে, দলটাকে আবার পুনর্গঠনের আপনার জায়গায় নিতে হবে, এবং সেই সাথে বাংলাদেশের মানুষের যে নীরব সমর্থনটা আছে, সেই নীরব সমর্থনটাকে সক্রিয় করতে হবে, সরব করতে হবে, এবং মানুষকে সম্পৃক্ত করে এই স্বৈরাচারী, এই যে আপনার একটা চরম ফ্যাসিবাদী যে সরকার,
যারা মামলা মোকদ্দমা খুন গুম জেল জুলুম দিয়ে আপনার ক্ষমতায় টিকে আছে, সেই সরকারের বিরুদ্ধে একটা তুমুল আন্দোলন গড়ে তুলতে হবে। আমার বিশ্বাস এই বাংলাদেশে অতীতে বারে বারে আপনার তুমুল আন্দোলন সংগঠিত হয়েছে এবং আন্দোলনের মুখে অতীতে বড় বড় স্বৈরাচারের পতন হয়েছে এবং সামনের দিনেও এই গণবিচ্ছিন্ন এই স্বৈরাচারী সরকারের পতন অনিবার্য। ধন্যবাদ প্রফেসর আজিজ, খুব ছোট করে। উনি বলতেছেন পাকিস্তানে নাকি গণতন্ত্র ভালো, পাকিস্তানের প্রশাসন ভালো। পৃথিবীতে এখনও যতগুলো খারাপ অসভ্য রাষ্ট্র আছে তার মধ্যে পাকিস্তান, ব্যর্থ রাষ্ট্র আছে তার মধ্যে পাকিস্তান। ইমরান খানের মতো লোককে কীভাবে শাস্তি দিয়ে তাকে জেলখানা ঢুকালো। ইমরান খান যতই অন্যায় করে, তার দল কি অন্যায় করছে তাকে তাদের ইলেকশন করতে দেওয়া হলো না, এবং জনগণ দেখাইছে যে ইমরান খানের দলের ইমরান খানকে মনে করেন যে তার দেশ অসভ্য বা ওই রকম একটা দেশ, বর্বর দেশ, ইমরান খানকে সেটা বলবেন কখনো? ইমরান খান বলবে না, কিন্তু ইমরান খানের উপরে যে অত্যাচারটা করা হয়েছে বা যেটা করছে এটা তো কোনো মানে হিউম্যানিটির মধ্যে পড়ে না। তো সেই দেশে কোনো এক্সাম্পল হতে পারে না, অথবা বাংলাদেশের সভ্য দেশের কাছে পাকিস্তান কখনো আমাদের কাছে কোনো এক্সাম্পল হতে পারে বলে আমরা মনে করি না। পাকিস্তানের মতো রাষ্ট্র বাংলাদেশের জন্য কোনো এক্সাম্পল হতে পারে না। তার সভ্যতা, ভদ্রতার, প্রশাসন সব কিছু আমি আবারও 100 গুণ ভালো আছি আমরা বাংলাদেশের মানুষ। বাংলাদেশের সারা পৃথিবীতে বাংলাদেশের মানুষকে সম্মান করে সমাদৃত করে। পাকিস্তানে যান না, পৃথিবীর যেখানে যাবেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি পাকিস্তানের জন্য ভিন্ন একটা জায়গা আছে যেখানে মানুষ ঢুকতে গেলে পরেও ঘৃণা করে। আমি দেখাতে সারা ইউরোপে ঘুরছে, সারা পৃথিবীতে আমি দেখাতে পারি। অত্যন্ত দুঃখজনক যে পাকিস্তান নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে। মাহমুদুর রহমান মান্নার সাকি সাহেবের কথা বলছেন, ঢাকার বাইরে কয়েকটা তাদের পলিটিক্যাল অফিস আছে বলতে পারবেন? কোন যাদের হয়েছে শুনুন, তাদের দেখেন, আপনি খবর নেন, কোনো না কোনো ফরম্যাটে তাদের অফিস আছে এবং সেখানে শাখা আছে, যার জন্য পারমিশন দেওয়া হয়েছে। আওয়ামী লীগের 30% না, আওয়ামী লীগের সমর্থন অনেক বেশি। ইলেকশন একবার করতে আসেন, নিরপেক্ষ ইলেকশন করতে আসেন, কয়টা জায়গায় কয়টা উপজেলা বিএনপির কমিটি আছে, কয়টা জায়গায় নেতাগারে মূল্যায়ন করেন একবার দেখেন। আয়নার সামনে দাঁড়ালে নিজের চেয়ারটাই ভেসে আসে, সেটাই আপনারা দেখতেছেন। আওয়ামী লীগ নেতাকর্মীদের কি মূল্যায়ন নাই সেটা আওয়ামী লীগই ভালো করে জানে, আপনি এটা বুঝতে পারবেন না। আপনার ঘরের মধ্যে বসতে মনে করতেন জনগণের সাপোর্টে আপনাদের ভেসে যাচ্ছে, একবার ইলেকশন করতে আসে তাহলে বুঝতে পারবেন যে জনগণের সাপোর্ট করতো। ভারতকে আমরা বন্ধু হিসাবে, ভারতকে আমরা প্রভু হিসাবে দেখি না। যখন ক্ষমতা ছিলেন তখন ভারতের সাথে কি পররাষ্ট্রনীতি আপনাদের ছিলেন, ভারতের কী কী সুবিধা দিয়েছিলেন সেটা বাংলাদেশ মানুষ অনেক জানে। গঙ্গার পানি চুক্তির জন্যে জাতিসংঘে যা কথা বলতে সাহস পাননি খালেদা জিয়া, সেই চিত্রগুলো বাংলাদেশের মানুষ জানে। তত্ত্বাবধায়ক নিয়ে অনেক কথা বলেন, তত্ত্বাবধায়কের একজন বিচারপতিকে প্রদান করার জন্য তা আপনারা কী করেছিলেন, বয়স বাড়াইছিলেন, যার জন্য কি আন্দোলন সংগ্রাম হয়েছিল, কে ভাষণকে না করলে কি হতো। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার তো আপনারাই কুলঘোষিত করেছেন। আওয়ামী লীগ কোনো লুটেরার দল না, আওয়ামী লীগ কোনো কারো পকেট থেকে বেরিয়ে আসেনি, কোনো জায়গা থেকে বেরিয়ে আসেনি, জনগণের মধ্যে থেকে আসছে। আওয়ামী লীগ জনগণের দল, গণতান্ত্রিক দল। এই দেশের আন্দোলন সংগ্রাম এবং এই দেশের যত অর্জন, সেই 52 ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট নির্বাচন, 62 ছাত্র আন্দোলন, আইন বিরোধী আন্দোলন, 66 6 দফা, 68 আগরতলা ষড়যন্ত্র মামলা, 69 গণঅভ্যুত্থান, 70 নির্বাচন, 71 মুক্তিযুদ্ধ, প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের অবদান এবং আওয়ামী লীগের নেতৃত্বে এই আন্দোলনগুলো সফল হয়েছে এবং বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত। বাংলাদেশের গণতন্ত্র সুসংহত করতে হয়, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, বাংলাদেশকে যদি গণতন্ত্র ঠিক রাখতে হয় তাহলে আওয়ামী লীগই রাখবে, আর কারোর পক্ষে সম্ভব না। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মুস্তাফিজুর রহমান বাবুল এবং প্রফেসর আব্দুল আজিজ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শোনার জন্য। দর্শক, আমার দুই অতিথি যেহেতু তারা ভিন্ন ভিন্ন দল করেন, তাদের মধ্যে এক ধরনের ভীষণ রকমের বৈরিতা আছে, তর্ক বিতর্ক করেছেন, কিন্তু এই জায়গায় তাদের ভিন্ন মতের কোনো সুযোগ নেই এবং সেটা তারা প্রদর্শনও করেননি যে গণতন্ত্র না থাকলে উন্নয়ন, অগ্রগতি, অর্জন যাই হোক না কেন সেটা টেকসই হয় না। কোনো সমৃদ্ধি, যেটি আমরা আটলান্টিক কাউন্সিলের সর্বশেষ রিপোর্টের কথা উল্লেখ করলাম, যদিও এটি নিয়ে তারা ভিন্ন মত পোষণ করেছেন এবং সরকার দলীয় সংসদ সদস্য এটিকে আমলে নিতে চাননি, যে যখন স্বাধীনতার সূচকে বাংলাদেশ পিছিয়ে যায় তখন তার সমৃদ্ধির সূচকে পেছায়, তার বৈদেশিক সম্পর্ক বা সহায়তাটাও ডিক্লাইনিং হয়। কাজে এই জায়গাটাতে আসলে আমাদের অনেক বেশি জোর দিতে হবে, যেমন গণতন্ত্রকে শক্তিশালী করতে পারলে বাকি জায়গাগুলো আমরা নিশ্চিত করতে পারবো বা তার অগ্রযাত্রাটা গতিশীল করতে পারবো। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।